আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ সেশনে। আপনারা জানেন যে আমরা বেশ কিছু পর্ব করেছি কোশ্চেন এন্ড অ্যান্সার নিয়ে। এখন আধুনিক যুগে আমরা যেটা খুবই সহজেই হাতের কাছে পেয়ে যাই তা হচ্ছে ডিজাইন। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে অফিস বাসা, সেটাকে আমরা কতটা ইন্টেরিয়র করতে পারি, ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে কতটা ফুটিয়ে তুলতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ক্রিয়েটিভ সার্কেল লিমিটেড এটি অন্যতম একটি ইন্টেরিয়র ডিজাইন। দুজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো। আমার সাথে যুক্ত আছেন দুজন ইঞ্জিনিয়ার এবং ক্রিয়েটিভ সার্কেল লিমিটেডের অ্যাসোসিয়েট ডিরেক্টর। তা তিনজনের সাথে আজকে আমরা কথা বলতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে এই ইন্টেরিয়র ডিজাইনিং যেই প্রফেশনটি রয়েছে এবং এখানে কিভাবে আমরা বেস্ট সার্ভিসটা পেতে পারি, আমরা সেই নিয়ে আমরা কথা বলবো আজকে। তো চলুন প্রথমেই পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আমরা অ্যাসোসিয়েট ডিরেক্টর এমডি কাজল ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সাথে আছেন ইন্টেরিয়র ডিজাইনার, দুজন ইন্টেরিয়র ডিজাইনার আছেন, এমডি মুকিত হোসেন শাহ এবং সাকিল হোসেন। জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের আজকের এই সেশনটি আশা করব যে খুবই চমৎকার একটি সেশন হবে। আমি প্রথমে কোশ্চেন করতে চাই কাজল ভাইকে। কাজল ভাই, আপনি তো এজ এ কেরিয়ার নিয়ে আসলে অনেককে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন অনেকদিন। এখন এজ এ কেরিয়ার শুরু করার যে বিবেচ্য বিষয়গুলো রয়েছে, কেরিয়ার কিভাবে শুরু করা যায়, আসলে একজন তরুণ বলেন অনেকে কিন্তু কেরিয়ার নিয়ে চিন্তিত, বিবেচ্য বিষয়গুলো কি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ মোহন ভাইকে। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ সার্কেল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আসলে শুরুর শুভ সূচনা পরিণতির জন্য প্রয়োজন সঠিক সাম্য, আর এটাই আমাদের কাম্য। ক্যারিয়ারের শুরুতে কয়েকটা জিনিস আমাদেরকে বিবেচনা করতে হয়। প্রথমত প্রেজেন্টেশন স্কিল, যেমন সিভি। আমাদের ক্যারিয়ার মূলত শুরু হয় সিভি দিয়ে, ঠিক আছে? সিভি এর পরে আমাদের বিভিন্ন রকমের ইন্টারভিউ হয় এবং সেই জায়গাগুলোতে যেই প্রবলেম গুলো আমরা করি সেটা হচ্ছে সিভি রাইটিং এর ক্ষেত্রে। লাইক একজন যখন সিভি রাইটিং করতেছে, সে কিন্তু অ্যানালাইসিস না করেই দেখা যাচ্ছে কারো কাছ থেকে কোনো সিভি পেয়ে সেটাকে কি করছে, কপি এবং পেস্ট করে দিচ্ছে। সিভির ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ইমেজ, ছবি যেটা দেই আমরা সিভিতে, ওটা কি করি আমরা, নর্মাল একটা ছবি দিয়ে থাকি। এটা কিন্তু এই একটা কারণে সিভি কিন্তু রিজেক্ট হয়ে যায়। এজন্য আমরা বলে থাকি ল্যাব প্রিন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি অবশ্যই দিতে হবে। সেকেন্ড থিং, আমরা যারা আইটি প্রফেশনাল আছি, আমরা সবাই ক্যারিয়ার নিয়ে কথা বলি, বাট আইটি প্রফেশনাল ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেজিগনেশন এবং কাজের লিঙ্ক। উদাহরণস্বরূপ যদি বলি, আমি যেমন মোহাম্মদ আতাই রাব্বি কাজল, আমি যদি কোনো আইটি প্রফেশনাল হয়ে থাকি, সেক্ষেত্রে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমাকে গ্রাফিক ডিজাইনার লিখতে হবে। তাহলে যিনি সিভিটা দেখবেন তখন তিনি বুঝবেন যে এই ভদ্রলোক গ্রাফিক ডিজাইনের কাজটাও জানেন, এবং ইনি যে কাজটা জানেন তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে তার বিহেভিয়ার লিঙ্ক। আরো ছোট ছোট কিছু কারণেও কিন্তু ক্যান্ডিডেট রিজেক্ট হয়। যেমন ধরুন, প্রথমত আমরা নামের পরেই সচরাচর মেলিং অ্যাড্রেসটা দেই। অনেকে করি কি, আমরা মেলিং অ্যাড্রেসটা ফুললি লিখি না। যেমন ধরেন আমি লিখলাম কি, আমার অ্যাড্রেস মহাখালী, ঢাকা 1212। এটা দিয়ে কিন্তু বোঝা যায় না যে আমি আসলে কোন জায়গাতে আছি, বা আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে বা ময়মনসিংহে বা চিটাগংয়ে। আমি যদি সেটাই প্রথমে দিয়ে থাকি, তাহলে কিন্তু এটা ভাইবাল না যে আমি প্রতিদিন যাওয়া আসাটা করতে পারবো। এই ছোটখাটো বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়। ইভেন আরো একটা মজার বিষয় বলি, ইমেলের কারণেও সিভি রিজেক্ট করতে হয়, মানে বাধ্য হই আমরা। একটা উদাহরণস্বরূপ, আমার নাম, যেমন সাদের কথাই বলি, তার নাম সাদের সাদ, এখন সাদ করলো কি পাগলাবাবা.com gmail.com দিয়ে দিল। এটা হবে না। নামের সাথে সঙ্গতি রেখে আপনার অবশ্যই সিভিটাতে মেইল অ্যাড্রেস ইউজ করতে হবে, ঠিক আছে? আর এর আগে যেটা বলেছি, আমাদের আইটি প্রফেশনের জন্য অবশ্যই আমার কাজের পোর্টফোলিওটা লাগবে। সিভির ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ।
আমরা ক্যারিয়ার অবজেক্টিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি 99% যে কপি করে পেস্ট করে। তো এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বড় বাধার হুমকির মুখে তারা কিন্তু পড়ে যায় এবং এই জায়গা থেকে রিজেক্ট হয়ে যায়। এছাড়াও আপনার সিভিতে আমরা ট্রেনিংটা কি, ওয়ার্কশপটা কি, রেফারেন্সটা কি, এই জিনিসগুলো কিন্তু একেবারেই অ্যাভয়েড করে চলে যায়। দ্যাটস ওয়াই আমি মনে করি ক্যারিয়ার শুরুর যে সূচনাতে ভালো করার জন্য অবশ্যই প্রথমে তাকে সিভি রাইটিং এর প্রতি মনোযোগী হতে হবে। জি, অবশ্যই আপনি যা বলেছেন যে আসলে সিভি রাইটিং এর উপর আপনি জোর দিয়েছেন এবং সেটা খুব গুরুত্ব সহকারে যদি করে থাকে তাহলে ক্যারিয়ারের বিবেচ্য বিষয়ের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই তো? জি জি জি। আচ্ছা, আরো কোনো বিবেচ্য বিষয় কি আছে যে আসলে ক্যারিয়ারকে যদি টার্ন ওভার করতে হয়? হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আছে। আপনাকে ফার্স্ট থিং আমি বলি, ছোট ছোট কিছু কৌশল আমরা অ্যাপ্লাই করে থাকি। যেমন ইন্টারভিউ। ইন্টারভিউর ক্ষেত্রে আমরা কি ধরনের প্রবলেম ফেস করি? ইন্টারভিউ বেসিক্যালি যেটা করে, সিভি দেখে কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করে থাকে। ঠিক আছে? দ্যাটস ওয়াই সিভিটাকে স্টাডি করে যাওয়াটা সবচেয়ে ভালো। আমার পরামর্শ, নিজেই সিভিটা তৈরি করেন এবং শর্ট ফর্মেই তৈরি করেন। সিভির আসলে কোনো ফর্ম থাকে না, মানে কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই। তারপরেও সিভির ক্ষেত্রে যে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথমত হচ্ছে ড্রেস কোড। ড্রেস কোড কিন্তু আপনার প্রেজেন্টেশন স্কিল বা আপনার রুচিটাকে কিন্তু প্রমাণ করবে। এক, এবং ড্রেস কোডের আরো একটা মেথড আছে, সেটা হচ্ছে কি আপনাকে অফিসে দেখতে কেমন লাগবে, ঠিক আছে, সেই জায়গাটার প্রতি ফোকাসিং এ আসা উচিত। এবং পারতপক্ষে আমি হাইলি রিকোয়েস্ট করি যে ডিপ কালার আপাতত পরবেন না। ঠিক আছে, এক কালার ড্রেস পরে যাওয়াটা ভালো, যেমন হোয়াইট, মানে লাইট কালার পরে যাওয়াটা সবচেয়ে বেটার। সেকেন্ড থিং, যে কারণে মানুষ রিজেক্ট হয়, এটা আমাদের বাঙালিদের চিরাচরিত স্বভাব যে কথায় কথা মেলানো। ঠিক আছে, আসলে কি হয়, ইন্টারভিউর ক্ষেত্রে আমরা সবসময় বলে দিই টু দা পয়েন্ট কথা বলা, এটা সবচেয়ে বেস্ট। আমি এই শাকিলকেই বললাম, শাকিল আপনার নামটা কি? শাকিল বললো আমার নাম শাকিল। এটা ভুল। ঠিক আছে, তাকে তার ফুল নেমটা বলতে হবে এবং আমি যতটুকু প্রশ্ন করছি ততটুকুই বলতে হবে। বেশি বললে ইন্টারভিউ ওটা একটা নেগেটিভ ভাইব তৈরি করে। চাকরিদাতা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা যেখানে জব করতে যাই না কেন, প্রথমে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের অবগত হওয়াটা খুবই জরুরি। সেখানে কি ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে, কি ধরনের চ্যালেঞ্জিং ফেস করতে হতে পারে, সেই ধরনের কনসেপ্ট বা ওরা কি কি অ্যাক্টিভিটিস করছে, সেই ধরনের একটা কনসেপ্ট আমাদের রাখা উচিত। অন্তত আমি তাই করি। যে জিনিসটা না বললেই না, একটা জায়গাতে আমরা সবাই অপ্রস্তুত হয়ে যায়, সেটা হচ্ছে কি, অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ডেজিগনেশন ডেসক্রিপশনটা জেনে নেওয়াটা ভালো এবং স্যালারির একটা স্বচ্ছ ধারণাও থাকা দরকার। কারণ আমি নতুন একটা কোম্পানিতে, স্টার্ট আপ একটা কোম্পানিতে গিয়ে সেখানে বললাম আমার এক্সপেকটেশন আমার 1 লাখ টাকাও হতে পারে, 5 লাখ টাকাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তো কোম্পানি কতটা এফোর্ট করছে এটাও কিন্তু একটা ফ্যাক্ট। দ্যাটস ওয়াই এই জায়গাগুলো যদি কেউ একটু কৌশল অ্যাপ্লাই করে, আমার মনে হয় জিনিসটা খুব মানে ইজি হয়ে যায়। আমি সবসময় যে কথাটা বলি, আপনারা আমাদের কাছে আসেন, ঠিক আছে, আপনাদের আপনাদের বুদ্ধির বলকে প্রবল করাটাই আসলে আমাদের কাজ। ক্যারিয়ার নিয়ে খুব চিন্তা করেন, এই জন্য ক্যারিয়ার রিলেটেড যে বিষয়গুলো আপনি বলেছেন, যদিও অল্প সময়ের মধ্যে আপনি খুবই গুরুত্বপূর্ণ 2-3টি পয়েন্ট বলেছেন, কিন্তু বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তার জন্য আপনি যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাদেরকে অফার জানিয়েছেন যে আমাদের অফিসে আসুন, তাহলে হয়তো আপনার ক্যারিয়ার নিয়ে যে চিন্তিত সেটি হয়তো অনেকটাই কেটে যাবে, আশা করব। এক্স্যাক্টলি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে শাকিল হোসেন জি। আছেন আমাদের সাথে, যে জি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে। আপনি যে কাজ করছেন এই যে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে, এই যে এই জি। প্রফেশনটা কেন আপনি বেছে নিয়েছেন? আসলে ফার্স্টে আমি বলবো আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে এই সেক্টরে কাজ করার। যখন আমাদের গ্রামে বাসাটা হয় বা বিল্ডিংটা করে ডিজাইন, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি এই সেক্টরটাতে নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আমার যখন আমি পলিটেকনিক লেভেলে পড়াশোনা করি, তখন থেকেও আমার এই রিলেটেডে মানে আসার একটা স্বপ্ন ছিল যে আমি একজন ডিজাইনার হব, ভালো ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে দেখা গেলে বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে ডিজাইনারদের কিন্তু মানে ডিমান্ডও অনেক, যেমন অনেক মানে অনেক দিক থেকে চিন্তা করলে দেখা গেছে যে মানে ডিজাইনার বাংলাদেশে প্রেক্ষাপট হিসেবে এবং নিজের শখ হিসেবে, নিজের ক্যারিয়ার হিসেবে আমি
আমার লাইফের একটি পার্ট করেছি। মানে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি একজন ডিজাইনার হব। সেক্ষেত্রে ওই লেভেলটা থেকে আমি মানে ডিজাইনার হওয়ার জন্য আসলে এসেছি। আপনি এই প্রফেশন অনেক আগে থেকেই স্বপ্ন দেখছেন স্বপ্ন বলেই ছিল। কিন্তু আপনি একজন ডিজাইনার হয়ে উঠতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আশা করব যারা দেখছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানটি যে অবশ্যই আপনি যেইটাই হতে চান না কেন সেটা যদি আপনার মনে আগে থেকে আপনি ধারণ করেন তাহলে কিন্তু Possible. আপনাকে পসিবল আপনার স্বপ্নের কাছে পৌঁছে যাওয়া, যেটা আমাদের তরুণ ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার সে বলল যে আসলে তার একটি স্বপ্ন ছিল না আগে থেকে, যে কারণে সে ইন্টেরিয়র ডিজাইনার হতে পেরেছে। এটা দেখেন যে বেস্ট ডিজাইন কোনটি সে কিভাবে বুঝবেন যে একজন আসলে বেস্ট ডিজাইন বলতে আমরা হচ্ছে যে ক্লায়েন্ট আছে তার আগে ওই প্রপার্টি বা তার স্পেসটা আমরা আগে দেখি। তার স্পেসটা দেখার পরে আমরা তার ধারণাটা নেই। মানে একটা মানুষের স্বপ্ন থাকতে পারে, অনেকের মানুষ মানে সবার মন একরকম থাকে না বা সবার চয়েস একরকম থাকে না। একজনের কালার একটা খুব অনেক মানে হোয়াইট কালার অনেক ভালো লাগে, আরেকজনের রেড কালার অনেক ভালো লাগে। তো আমরা বেস্ট ডিজাইন বলতে আমরা আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা বা ক্লায়েন্ট কি চাচ্ছে বা ওনার মনের আশা কি সেটা আগে আমরা জানি। জানার পরে আমরা ওইটাকে নোট করে রাখি। তারপরে ওই ক্লায়েন্টের যে স্পেসটা আছে বা ক্লায়েন্ট যেটা করতে চাচ্ছে ওইটা নিয়ে আমরা আগে প্ল্যানিং করি যে এইখানে মডার্ন করলে মানে মডার্নের ভিতরে আমরা কি কাজ করলে ক্লায়েন্টেরও হচ্ছে চয়েস হবে এবং কি আমাদের যে এখন যুগের সাথে তাল মিলিয়ে যে ডিজাইনগুলো বা যে ম্যাটেরিয়ালগুলো আছে সেইগুলো দিলে মানে মডার্ন কিভাবে হয় বা লাক্সারিয়াস কিভাবে হয় সেটা আগে আমরা প্ল্যানিং করি। এক্ষেত্রে আমাদের প্রায়োরিটি পায় হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস, সেগুলো আমাদের কাছে প্রায়োরিটি পায়। দেন হচ্ছে বেস্ট ডিজাইন করতে গেলে বা বেস্ট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের স্পেসটা অনেক প্রায়োরিটি পায়। দেখা গেছে যে একটা হোম ইন্টেরিয়র যদি ধরি আমরা বা একটা হোম ইন্টেরিয়র নিয়ে আমি কথা বলি, একটা বেস্ট হোম ইন্টেরিয়র করতে গেলে অনেক জায়গায় স্পেস গুলো মাস্টার বেড বা লিভিং ডাইনিং এরকম বেডরুমে কিছু কিছু পিলার পড়ে যায় বা কিছু স্পেস পড়ে যায়, যেটা করার ক্ষেত্রে আমাদেরকে কিছু চিন্তা করতে হয় যে এখানে কি করা গেলে মানে কি করলে বেস্ট হবে। আর আমরা সেই কথা চিন্তা করি, আমরা ওইভাবে আগে প্ল্যানিংটা করি। তো প্ল্যানিং করার পরে আমরা এটা মানে ক্লায়েন্টকে দেই। ক্লায়েন্ট যদি এটাকে অ্যাগ্রি করে যে না আমি এই স্পেসে ঠিক এরকমই কিছু চাচ্ছিলাম, সেটা আমরা 3D করি। তো 3D করার পরে দেন হচ্ছে আমরা সেটা ইমেজ আকারে ক্লায়েন্টকে দেখাই যে আপনার আসলে এরকম হবে। তো সেটা যদি সে চয়েস করে ফেলে তারপরে আমরা দেন হচ্ছে কাজ শুরু করে সেটার ইমেজটাকে বাস্তবে রূপান্তরিত করি। দেন হচ্ছে স্পেসটাকে প্রপার ইউটিলাইজ করে কাজ করি। এটাই আমার মতে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস প্লাস হচ্ছে আমাদের কিছু সাজেশন, এই দুইটা মিলেই বেস্ট ডিজাইন করা সম্ভব, পসিবল। তরুণ ইঞ্জিনিয়ার মুকিত হোসেন সাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একটু বলি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি বলবেন। জি আপনি কি শুনতে পাচ্ছেন? জি এবার শুনতে পাচ্ছি, আপনি একটু আবার বলেন প্লিজ। জি জি, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে বেস্ট ইন্টেরিয়র ডিজাইন করতে কেমন বাজেট প্রয়োজন? শুনতে পাচ্ছেন কি? বেস্ট ইন্টেরিয়র ডিজাইন আপনি স্পেস অনুযায়ী করতে চান, যদি আপনি বেস্ট ইন্টেরিয়র ডিজাইন করতে চান, যদি স্পেস অনুযায়ী 2000 স্কয়ার ফিট বা 3000 স্কয়ার ফিট এইরকম মেজারমেন্টের যদি আপনি করতে চান, তাহলে আপনার প্রায় 30 থেকে 35 বা 40 লাখ। আমি একটু অ্যাড করি। তার মানে আপনি যেটা বলতেছেন যে একটা ভালো মানের ইন্টেরিয়র ডিজাইন করবে বাট আপনার সাধ্যের মধ্যে। শাকিল, যদি আপনি এই প্রশ্নটার উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। জি, আসলে বাজেট সাধ্যের ভিতরে করতে গেলে আমাদের যে কাজটি করতে হয়, ইন্টেরিয়রের ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের আছে স্যার। ফার্স্টে আমরা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে আপনার প্রাইজের সাধ্যের ভিতরে যেটা আমরা করতে চাই। তো আপনি যদি ভালো মানের একটা ক্যাবিনেট করতে চান রুমের ভিতরে মাস্টার বেডে, তাহলে আমরা যে
ভিনিয়ার বোর্ডের যে বোর্ড দেই, মেলামাইন বোর্ড আছে, বিভিন্ন ধরনের টেক্সচারের বোর্ড আছে। এই যে বোর্ডের যে আমরা বোর্ড বা কাঠ যেটা দিয়েই করি না কেন, এই ম্যাটেরিয়ালের উপর টোটালটা আমার ডিপেন্ডেবল। তো এইখানে ফার্স্ট থিং হচ্ছে আমার ডিজাইন কি করলাম, কারণ ডিজাইনে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে স্পেস যদি আমরা স্কোয়ার ফিটে কম করে করি, তাহলে আর এখানে দেখা গেছে আহ, মানে সেক্ষেত্রে একটা মানে কষ্ট হতে পারে যে আমার মানে কষ্টটা কমে আসবে। আর দ্বিতীয়ত থিং হচ্ছে যে আপনার স্পেসে কি কাজ করছেন তার উপরে বেস করেই আসলে আহ, মানে প্রাইসটা কমানো বাড়ানো সম্ভব, আচ্ছা কস্টিং এর আচ্ছা, ক্ষেত্রে মানে আপনি বলছেন যে আসলে ম্যাটেরিয়াল একটা কস্টিং কমানো ইম্পর্টেন্ট বাড়ানো। ফ্যাক্ট, কারণ এইটার উপরে প্রাইস ওঠে এবং নামে। ফর্মটা এখানে কেরিয়ারটা কতটুকু সম্ভাবনাময়? খুব চমৎকার একটা প্রশ্ন যে এই প্ল্যাটফর্মে সম্ভাবনাটা কতটা আছে। আমি প্রথমেই আমার মতো করি শুরু করি, সেটা হচ্ছে দেখেন ক্রিয়েটিভ সার্কেল লিমিটেডের রয়েছে শুভ চেতনা, দেশকে স্বনির্ভর করতে, দেশের উন্নয়নে অংশ নিতে, সব ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে, নতুন প্রজন্মদেরকে এগিয়ে নিতে স্বদেশ চেতনার প্রয়োজন, সুস্থ সংস্কৃতি, তবেই না জাগরণ আসবে। আহ বিশ্বের আদর্শ দেশ হিসেবে আমরাও নিজেদেরকে গড়ে তুলতে পারি নতুনদেরকে নিয়ে। সেই প্রত্যাশায় আমাদের আশা। স্বপ্ন, বন্ধুত্ব এবং আস্থার সমন্বয়ে কিন্তু এক যে কোনো একটি ক্যারিয়ার তৈরি হয় এবং যেটা কিনা সৃষ্টিশীল হয়। আহ আপনি একটু ভেবে দেখেন, নতুন পরিস্থিতি, নতুন প্রেক্ষাপট, সুতরাং সম্ভাবনাগুলো কিন্তু একেবারেই নতুন। ঠিক আছে, করোনার আমি সবার জন্যই বলে থাকি, যেটা করোনার এই ক্রান্তিকালে ক্লান্ত না হয়ে দূরত্বকে গুরুত্ব দিয়ে সবাই মাস্ক পরার অভ্যাসটাকে গড়বো এবং ক্যারিয়ার গড়তে লড়বো নিরাপদে। আপনি যেটা বলতেছিলেন ইন্টেরিয়র হিসেবে ক্যারিয়ারটা আমরা কিভাবে শুরু করতে পারি, শুধু ইন্টেরিয়র না, আমি সবার ক্ষেত্রে ছোট্ট একটা লাইন ইউজ করে থাকি। যেমন শাকিলের কথাগুলো শুনতে শুনতে আমার মাথাতে একটা জিনিস আসছিল, সেটা হচ্ছে কি, আহ সব মানুষের স্বভাব এক নয়, এক যেমন নয়, ঠিক তেমনি সবার স্বপ্ন, সাধ্য এবং স্বভাবও কিন্তু এক নয়। সেজন্য জনে জনে নানা মনে বিচিত্র রকমের স্বপ্ন দেখে ক্যারিয়ার নিয়ে। এই স্বপ্ন যখন প্রশিক্ষণের গণ্ডি পেরিয়ে সাধনা হয়ে দাঁড়ায়, তখনই সাধ এবং সাধ্য মিলে অসাধ্যকেও সাধন করে ফেলে, যদি সঠিক সুযোগটা মেলে। আদৌ কি সঠিক সুযোগ মেলে? আমাদের জাগরণের অবস্থাটা কি? আমরা কি ঘুমিয়ে আছি না জেগে আছি? সেই জন্যই আমার প্রশ্ন এবং আমি যে জিনিসটা জি, সবসময় বলে থাকি, সাধারণ সাধারণ লেখাপড়ার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই এখন উচিত, বা সচেতন মানুষরা যে কাজটা করছে, টেকনিক্যাল নলেজ গুলোকে গ্যাদার করছে। সেক্ষেত্রে আমার প্ল্যাটফর্ম দুটো তৈরি হয়। ফার্স্ট থিং, আমি ফ্রিল্যান্সিংও করতে পারি, আবার এটার জন্য টেকনিক্যাল সাইটের জন্য বা টেকনিক্যাল নলেজ গ্যাদার করার জন্য আমি ডেস্ক জবের অপরচুনিটিও কিন্তু তৈরি করছি। কিন্তু আমি যদি ইন জেনারেল লাইনে লেখাপড়া করি, সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট জবও হয়, আমি কিন্তু জানি না বা আমি কিন্তু কনফার্ম না যে আদৌ আমি সেটা পাবো কি না। সেকেন্ড থিং, আমি যদি প্রাইভেট জবের জন্য অ্যাপ্লাই করে থাকি, সেটাও কতটুকু রিলিভেন্ট আমি জানি না। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, বাট আমি অ্যাকাউন্টসে জব করেছি, সরি, অ্যাকাউন্টসে জব করেছি, এজেন্ট হিসেবে জব করেছি বাংলা লিংকে, এছাড়াও গ্রামীণ ফোনেও এজেন্ট হিসেবে জব করেছি, আরো বিভিন্ন জায়গাতে করছি। এখন যেমন আমি ক্রিয়েটিভ সার্কেলও অ্যাসোসিয়েট ডাইরেক্টর হিসেবেই কাজ করছি, হোয়াট এভার ইট ইজ। কিন্তু সেটা আমার সাধারণ যে লেখাপড়া, সেটার সাথে কতটুকু ম্যাচ করে, এটা এখন আপনারাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে আমরা দক্ষতার উপরে ডিপেন্ড করবে। যদি আমার দক্ষতা থাকে তাহলে আমি যে কোনো সেক্টরে গিয়েই কাজ করতে পারবো। এখানে ছোট্ট একটা কথা যোগ করতে চাই, শাকিলের কথার প্রেক্ষিতে, জেগে উঠলে মনের স্বাদ, কিসের বেড়া? মামুন ভাই। জি,
আচ্ছা, আমরা শাকিলের কাছে আবার একটু একটা প্রশ্ন ছিল। শাকিল তখন সেই উত্তরটা দিতে গিয়ে ইন্টারনেটে কিছুটা সমস্যা হয়েছিল। আচ্ছা, কাস্টমার কেন ইন্টেরিয়র ডিজাইন খুঁজবে, মানে ডিজাইন খুঁজবে কেন বা ডিজাইনার কেন খুঁজবে? কারণ হচ্ছে আমি বলি, একটা মানুষের অনেক মানুষেরই স্বপ্ন থাকে যে তার বাসাটাকে একটু সুন্দর করে সাজাতে। অনেকেরই স্বপ্ন থাকে। তো সেই স্বপ্ন থেকেই তারা আসলে খুঁজবে যে আমার বাসাটাকে আরো কিভাবে সুন্দর করতে পারি এবং যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে একটু আধুনিক মডার্ন ডিজাইন করাতে পারি। তো সেক্ষেত্রে তারা ডিজাইনার খুঁজবে। তাদের প্রপার স্পেসের ইউটিলাইজ করা, দেন হচ্ছে একটু তাদের মন কি চাচ্ছে সেগুলো তৈরি করে দেয়া, ক্রিয়েট করে। তো এইগুলোর জন্য তারা আসলে ডিজাইনার খুঁজবে। মানে ইন্টেরিয়র ডিজাইনিংটা এই জন্য যে ডিজাইনটা যদি তার সামনে তুলে ধরা হয় তখন স্পেসটা অনেকের থেকে বাঁচানো যাবে। বাঁচানো যাবে এবং কি প্রপার ইউজ সেখানে হবে। একটা সে খুবই চমৎকার একটি ডিজাইন দাঁড় করাতে পারবে। রাইট। রাইট রাইট, জি। চমৎকার আপনি বলেছেন। আচ্ছা, এজ এ ডিজাইনার হিসেবে আসলে কাস্টমার যদি আপনার কাছে হেল্প চায় যে তার রুমটাকে, তার অফিসটাকে খুব সুন্দর করতে চায়, কিভাবে হেল্প করবেন? সে ফার্স্টে আমরা হচ্ছে তাকে মাস্টার প্ল্যান দেই। হ্যাঁ, আমরা মাস্টার প্ল্যান দেই যে স্যার আপনার এই স্পেসে আপনি এই কাজগুলো করতে পারবেন, আর এই কাজগুলো করতে আপনার এরকম বাজেট হতে পারে। তো তখন আমাদেরকে ক্লায়েন্ট বলবে যে আমার এত কিছু করার দরকার নেই, আমার এই স্পেসে যতটুকু দরকার দেন হচ্ছে, আর আমার বাজেট হচ্ছে এই রকম। তো তখন আমরা কি করি, ওই স্পেসটাকে মানে প্রপার স্পেসটাকে ইউজ করি। দেন হচ্ছে মাস্টার প্ল্যানিং থেকে আমরা কিছু যেগুলো হচ্ছে মানে সবসময় ইউজেবল না, ওটা না হলেও হয়, সেগুলো আমরা মিনিমাইজ করে ক্লায়েন্টকে আমরা দেই যে আপনার হচ্ছে এই স্পেসে এইগুলো ইউজ করছি। তারপরে সে যদি অ্যাগ্রি করে এবং তার যে সাধ্যের ভিতরে যে সে চাচ্ছে, তো সেটার সাথে যদি আমাদের মানে আমরা দিতে পারি যে, তাহলেই তারা মানে এটাকে গ্রহণ করে এবং কি এভাবে কাজ করায়। মানে প্রথমে মাস্টার প্ল্যান দেই, দেন হচ্ছে মাস্টার প্ল্যান থেকে আমরা কিছু মিনিমাইজ করি। আচ্ছা, এই পর্যন্ত আপনি এজ এ তরুণ ডিজাইনার হিসেবে আপনি তো খুবই তরুণ, আপনাকে সম্ভাবনাময় একজন তরুণ, আপনাকে মানে সাধুবাদ জানাই এবং আপনার জন্য শুভকামনা যেন আপনি এগিয়ে যান, আরো অনেক ভালো ভালো কাজ করেন। এই পর্যন্ত, এখন পর্যন্ত আপনার কাছে কাজ করে আপনি খুব স্বাচ্ছন্দ্য এবং খুব মানে তৃপ্তি পেয়েছেন কোন কাজটা করে? কতগুলো ডিজাইন করেছেন এটাও একটু জানতে চাই। আসলে বিষয়টা আসলে বলতে গেলে মানে সবগুলো কাজই আসলে কিছু চ্যালেঞ্জিং থাকে। তো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে প্রপারলি কাজটা কমপ্লিট করাই হচ্ছে আসলে সার্থকতা। ক্লায়েন্টের মন মতো কাজ করে দিয়ে দেন হচ্ছে সেখান থেকে তার স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসা, এটাই আমি মনে করি আমার সার্থকতা। সেখান থেকে কাজের ভালো লাগা। আমি বেশ কিছু হোম ইন্টেরিয়রের সাথে মানে খুব কাজ থেকে মানে খুব প্রজেক্টে গিয়ে তারপরে হচ্ছে করেছি। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে কিছু জায়গায় বনশ্রী, তারপরে হচ্ছে বসুন্ধরা, মিরপুর, তারপরে হচ্ছে হাতিরঝিল, এই বেশ কয়েকটা প্রজেক্টে আমার কিছু কাজ ছিল, সেখানে আমি গিয়েছি। তো সবগুলো কাজেই আসলে চ্যালেঞ্জিং ছিল। দেন হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজগুলো করা। তো সেগুলো প্রপারলি শেষ করে। কর্পোরেট কোম্পানি ছিল, কর্পোরেট কোম্পানি বা কোনো বাসা? হ্যাঁ, কর্পোরেট বলতে অফিস, হোম ইন্টেরিয়র করেছি আমরা এই স্পেসগুলোতে, আর অফিস ইন্টেরিয়র করেছি আমরা বিভিন্ন কর্পোরেট লেভেলের, যেমন আকিস গ্রুপ আছে, তো তাদের অফিসগুলো করা হয়েছে কিছু। তো সেক্ষেত্রে সেগুলোও করা হয়েছে। তবে ক্লায়েন্ট যদি স্যাটিসফ্যাকশন হয়, সেটাতেই আমি মনে করি আমাদের সার্থকতা। আর ডিজাইন বলতে গেলে অনেকগুলো ডিজাইন লাইফে আমার এই লেভেলে আসা পর্যন্ত আমার অনেক প্র্যাকটিস ওয়ার্ক বলেন, হোমওয়ার্ক বলেন, তারপর হচ্ছে অফিস ওয়ার্ক বলেন, সব মিলিয়ে অনেকগুলো ডিজাইন করা হয়েছে ইনশাল্লাহ। মানে অনেকগুলো ডিজাইন, সেগুলো মানে বলা যাবে না, মানে হয়তো বা গুনিনি কখনো যে কতগুলো করেছি। ইনশাল্লাহ অনেকগুলোই করেছি। তো ধন্যবাদ আপনাকে। আপনার এগিয়ে যান আপনি।
আপনাকে ইনশাল্লাহ। সেই জন্য আমাদের সেই সাথে প্রতি বলে রাখি, আমাদের ক্রিয়েটিভ সার্কেল লিমিটেড ইনশাল্লাহ আমরা কাজ করছি অনেক বছর যাবত, আমাদের আর্কিটেক্ট স্যার আছে। তো আমরা সাধ্যের ভিতরে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ক্রিয়েটিভ সার্কেল লিমিটেড কাজ করার চেষ্টা করে। আর আমরা স্পেসের প্রপার ইউটিলাইজ করে কাজ করার চেষ্টা করি। আর আশা করি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের, যে কোনো সময়, যে কোনো ধরনের হেল্প লাগলে আমাদের সবসময় পাশে পাবেন। এই প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে আমরা মানে এই স্লোগানটি রাখছি যে একটা ক্লায়েন্ট যখনই আমাদেরকে মানে নক করবে, আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকবো। আমাদের টিম অ্যাজ এ টিম হিসেবে আমরা সবসময় পাশে থাকবো। জি, অবশ্যই অবশ্যই আমরা আসলে এই জন্যই এই অনুষ্ঠানটি করছি এবং নিয়মিত করব, যে আসলে কি কাজ করছি, আমরা কিভাবে করছি এবং আমাদের ক্লায়েন্ট কি রিপ্লাই দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়েই মানুষ কিন্তু সবচেয়ে সেরাটাই চায়, বেস্ট ইন্টেরিয়র ডিজাইনটাই চায় সে। দিন শেষে সে কিন্তু সেরাটাই চায় এবং খুব কমে করাতে চায়। এটা কিন্তু আমাদের মধ্যে দেখতে পেয়েছি। কিন্তু আবার অনেক ক্লায়েন্ট আছে যে কোয়ালিটি কাজ সে এনশিওর করে যে না, কোয়ালিটি কাজ করাতে গেলে ভালো কাজ হলে প্রাইসের কোনো ব্যাপার না, সেটা উনি নির্দ্বিধায় প্রাইসকে যতই হোক, যদি কোয়ালিটি হয় সেখানে উনি কোনো আপোষ করেন না প্রাইসের দিক থেকে। রাইট? তো আমরা কাজ করব ইনশাআল্লাহ। ক্রিয়েটিভ সার্কেল লিমিটেড আমরা আছি, একদল কাজ করছি। যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখবেন, এখন লাইভ চলছে, লাইভ শেষে এটা ইউটিউবে থাকবে। অবশ্যই যারা দেখবেন অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করবেন, তাহলে আমাদের সম্পর্কে আরো জানবেন এবং কিভাবে ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে করবেন, আমাদের অফিসে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আশা করব যে আপনাকে ভালো সার্ভিস দিব ইনশাআল্লাহ। সেই আশাটুকু আমাদের সবসময় রয়েছে। সেই প্রত্যাশায় রেখে আজকে আরেকজন আমাদের সাথে তরুণ ডিজাইনার ছিলেন, এমডি মুকিদ হোসেন সাদ। সেও খুব চমৎকার কাজ করছেন আমাদের অফিসে। তো আমরাও তাকে আজকে তার কাছ থেকে কথা শুনতে পারলে আরো ভালো লাগতো। ইনশাআল্লাহ আমরা নিয়মিত তা করব এবং আমাদের যে প্রজেক্ট গুলো চলছে সেই প্রজেক্ট গুলোর ইউটিউব চ্যানেলে আমরা আমাদের সেই প্রজেক্ট গুলোর 3D অ্যানিমেশন আমরা দিয়ে থাকি। সেই লিংক গুলো আমাদের ভিডিও ডেসক্রিপশন আমরা দিয়ে দিব, আপনারা দেখবেন আর যাচাই করবেন এবং মন্তব্য দিবেন, পাশে থাকবেন আমাদের সাথে, তাহলেই আমরা এগিয়ে যাওয়ার সাহস পাবো আরো দুর্বার গতিতে। কথায় আছে কর্মই ধর্ম, ঠিক আছে? কর্ম ধর্ম নিয়ে গলত কর্ম অবস্থায় তার মর্ম যখন কেউ না বোঝে তখন তার অর্থটা দাঁড়ায় ভিন্ন। সেজন্য কথা কাজের মিল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার বিশ্বাস সেটা আমরা প্রতিনিয়তই চেষ্টা করি। ক্রিয়েটিভ সার্কেল লিমিটেডের আরেকজন অ্যাসোসিয়েট ডিরেক্টর সাকিব আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হননি, তবে আশা করব আমরা পরবর্তীতে তাকে লাইভে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।